আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যেদি যারা জোর করে তাকে ডাক্তারগুলোর কাছে গুছিয়ে দিয়ে দিল তোর বান্ধবীদের কাছে এসে তাদের বলল, তাড়াতাড়ি কল দে হাসিবকে, জলদি আসতে বল। যারা নিজস্ব ফোন থাকলেও তার সর্বক্ষণ কাছে রাখার অনুমতি নেই। মায়ের হাওলাতেই থাকে সেটা। বাড়িতে দিনের নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তাকে ব্যবহার করতে দেওয়া হলো, বাড়ির বাইরে ফোন নিয়ে আসা একেবারেই নিষেধ। একটা ফেসবুক অ্যাকাউন্টও ব্যবহারের অনুমতি পেয়েছে সে, তাও সেটার এক্সেস শারফানের কাছেও রয়েছে। কিন্তু বান্ধবীদের পাল্লায় পড়ে চুরি করে আরেকটা অ্যাকাউন্ট খুলেছে যারা, যেটাতে নাম পরিচয় বদলে অনেকের সাথে যুক্ত হয়েছে সে। এমনভাবে মাস 2 আগে পরিচয় হয়েছে একটি ছেলের সাথে, সেই হাসিব। তার মতোই এইচএসসি শিক্ষার্থী, মধুখালীতে থাকে, সেখানের কলেজেই পড়ে। টুকটাক কথাবার্তা হতে হতে এখন ভালো বন্ধুত্ব ওদের। আর যারার মাধ্যমে যারার বান্ধবীদের সঙ্গেও বন্ধুত্ব হয়েছে কিছুটা। গতকাল হাসিব জানিয়েছে সে ফরিদপুর মেলাতে ঘুরতে আসছে আজ। যদি সম্ভব হয় তাহলে যারার সঙ্গে দেখাও করবে। ছেলেটা পড়াশোনায় খুব মেধাবী, কথাবার্তা আর আদব কায়দাতেও খুব মার্জিত। তবে যারার থেকে বয়সে একটু বড়। তার পড়াশোনা ছিল প্রথমে মাদ্রাসাতে, সেখানে হাফিজি পাশও করেছিল। তারপর স্কুলে ভর্তি হয় হঠাৎ, আর এর জন্যই কিছুটা পিছিয়ে বয়স অনুযায়ী। ফেসবুকে যতটুকু কথা বলার সুযোগ হয় ওদের, তার বেশিরভাগ সময় হয় পড়াশোনার ব্যাপারেই। অনেক সাজেশনও দেওয়া নেওয়া হয় দুজনের মধ্যে। সারদা সুন্দরী মহিলা, কলেজে পড়ে, কখনো কোনো ছেলে বন্ধু হয়নি যারার। এজন্যই হাসিবের সঙ্গে বন্ধুত্বটা একটু বিশেষ। তবে সেটা প্রেমমূলক কিছু নয়। হাসিবের সঙ্গে মেসেঞ্জারে কথা বলল যারার বান্ধবী রেখা। কথা শেষে যারাকে বলল, ছেলে মানুষ এত লাজুক হয়, জানতাম না। মেসেজে যাও বা একটু আধটু কথা বলতো, কলে তো ঠিক মতো কথাই বলতে চাইলো না। ও বোধহয় আসবে না আমাদের সামনে, কারণ ও তো তোর সঙ্গে যতটা ফ্রেন্ডলি ততটা আমাদের সাথে না, তাই লজ্জা পাচ্ছে আসতে। আজব, লজ্জার কি আছে বুঝলাম না। কোথায় ও? বললো না, চলে যাবে বললো। এত যুদ্ধ করে আসলাম ওর জন্য, আর ও দেখা না করে চলে যাবে? এটা কোনো কথা? লজ্জা না ছাই, ভাবের চোটে তামাশা লাগিয়েছে বেয়াদবটা। দেখছি তিনটা মেয়ে দেখা করতে এসেছে ওর সঙ্গে। কল লাগাতো, গালাগালি দেবো আমি। এদিকে মেহার জোড়াজড়িতে সানো আজ এসেছে, সঙ্গে দিনা আর দিনার বড় আছে। স্থানীয় উদ্যোক্তাদের দোকানের মাঝে একটা দোকান দিনার এক দূর সম্পর্কের ননদের। তার দোকানে বসে আড্ডায় ব্যস্ত ওরা। কিন্তু মেহার ঠেলাঠেলিতে বসে থাকা সম্ভব হলো না সানার। বোনকে নিয়ে বেরিয়ে এলো দোকান থেকে। ঘুরতে ঘুরতে মেহার দেখা হয়ে গেল তার এক বান্ধবীর সাথে। সানাকে বলল, তুই স্টলে গিয়ে বসলে বস আপু, আমি আর শিফা এক্সিবিশনগুলো দেখে আসি। কঠিন চোখে বোনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে তারপর অনুমতি দিল সানা। আমার ফোনটা নিয়ে যা, দিনার ফোন থেকে কল করার সঙ্গে সঙ্গে এসে হাজির হবি। দে দে, কয়টা সেলফি নিতে পারবো। সানা যদিও ফিরল না দোকানে, হস্তশিল্প আর শাড়ির দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলো। এরই মাঝে চোখ পড়ল জারার উপর। কিছুটা দূরে বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, মুখটা ভার করে। রেগে আছে বোধহয় কোনো কারণে, কিন্তু রাগলেও মেয়েটাকে বেশ মিষ্টি লাগিত। তবে যারাকে দেখে জারার ভাইয়ের ব্যবহারের কথা মনে পড়ে গেল সানার। সেদিনের কষ্টের ছাপটা বিপন্ন হয়নি এখনও কেন যেন। অতীতে কত কিছুই তো হলো তার সঙ্গে, কিন্তু কখনো এমন মনোকষ্ট অনুভব করেনি সানা। খানিকটা অভিমানও মিশে আছে তাতে, সেটা অবশ্য বোধগম্য হচ্ছে না ওর। আর এই অভিমানই অটল করে রেখেছে ওর কষ্টটাকে। শারফানের কথা মনে পড়ে একটু উদাসীনের মতো হলো সে। সেদিন কলটা কেটে দেওয়ার পর যোগাযোগ হয়নি আর ওদের। যোগাযোগ শারফান করতে চাইলেও সে আর সাড়া দিত কিনা সন্দেহ। ভবিষ্যতেও আর কোনো রকম দেখা সাক্ষাৎ কথা না হোক, এমনটাই চাই সে। কিন্তু এ চাওয়া তো কতবারই চাইলো আজ অবধি, কখনোই তা পূরণ হয়নি। এবারও হবে কিনা কে জানে। মাটিতে চোখ রেখে হাঁটতে হাঁটতে দিনা ননদের দোকানের দিকে এগোলো সানা। অপ্রত্যাশিতভাবে তখনই ধাক্কা খেলো একটি ছেলে পিঠের সঙ্গে। ওর থেকে কিছুটা সামনেই ছিল ছেলেটা, হাঁটছিল সেও। হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল সানা।
খেয়াল না করে ধাক্কাটা খেতে হলো। ব্যাপারটা খুব বিব্রতকর। সাদা পাঞ্জাবি পরা ছেলেটা লজ্জা পেয়ে তার মুখটাও দেখল না, চোখ তুলে সরি ভাইয়া। নিচু স্বরে বলেই কেটে পড়তে চেষ্টা করলো, কিন্তু হলো না। পেছন থেকে হঠাৎ ডেকে উঠল ছেলেটা। আয় সানা আপু। থমকে গিয়ে বিস্ময়ে পেছন ফিরে তাকালো সানা। ছেলেটাকে দেখে বিস্ময়ের মোড় এবার বদলালো ওর। হাসিফ, তুমি? কি খবর রে ভাই? ফরিদপুর ঢুকলে কবে? এই তো আপু, আজই। কেমন আছেন? আঙ্কেল আন্টিও আসছে? আরে না, মেহা আর দিনার সঙ্গে এসেছি। তুমি কি একাই না বন্ধু বান্ধবের সঙ্গে? একাই আপু। এই তো চলে যাব এখনই। চলে যাবে কেন? বাসায় চলো, আব্বু আম্মুর সঙ্গে দেখা করে আজকে থেকে যেও। না আপু, সামনে পরীক্ষা তো, পড়া মিস যাবে তাহলে। তাও ঠিক, তা চলো, দিনা আর মেহার সাথে দেখা করবে। আজকে থাক আপু, আসবো আরেকদিন। হাসিবকে দেখাচ্ছে বেশ চিন্তিত, মুখটা উৎকণ্ঠিত আর সাংঘাতিক ঘামছে ছেলেটা। তা খেয়াল করে কেমন খটকা লাগলো সানার। মধুখালী থেকে ফরিদপুর মেলা দেখতে এসেছে, তাও আবার একা একা। এটা অদ্ভুত লাগলো ওর। সন্দেহ করলো কিছু একটা হয়েছে ছেলেটার। কারোর সঙ্গে দেখা করতে এসেছে নাকি? প্রেম ঘটিত কোনো বিষয় হবে হয়তো। দেখতে শুনতে ভালোই ছেলেটা। লোকে তার চেহারাটাকে বলে নুরানি চেহারা। প্রেম করা অস্বাভাবিক কিছু না। সম্পর্কের খাতিরে হাসিবের বাবা মোস্তফা সাহেবের চাচাতো ভাই হয়। আপন না, চাচাতো ভাই না যদিও, কিন্তু সম্পর্ক অটুট আছে বিধায় হাসিবের পরিবার ওঠা বসা করে সৈয়দ পরিবারগুলোতে। ভীষণ গরিব হাসিবের পরিবার। অন্যের মাঠে চাষাবাদ করে জীবিকা চালায় হাসিবের বাবা। বউ আর 3 ছেলে মেয়ে ভরণ পোষণ বহন করা কষ্টসাধ্য হয়ে যায় তাতে। তাই সাহায্য সহযোগিতার জন্য প্রায় আসতে হয় তাদের সানার বাবা চাচাদের কাছে। হাসিবের বয়সটা সানার বয়সের কাছাকাছি, কিন্তু তবুও সে আপু বলে সম্বোধন করে এসেছে শৈশব থেকে। এমনকি মেহাকেও ছোট আপু বলে ডাকে সব সময়। আপু ডাকার জন্য আবার সানাও ছোট ভাইয়ের মতোই ভাবতে বাধ্য হয় তাকে। এই মুহূর্তে তার ভাবভঙ্গি দেখে তাই অপকট এসে জিজ্ঞেস করে বসল। কি ব্যাপার হাসিফ, নার্ভাস লাগছে কেন তোমাকে? দেখা করতে এসেছো নাকি কারোর সাথে? তেমন কিছু না আপু। বিব্রতপূর্ণ হেসে ইতৌতি করল। যা বোঝার বুঝে গেল সানা। অবাক হয়ে বলল, তুমি মেয়েদের সাথে কথা বলতে পারো? সত্যি জীবনে তো আমাদের সঙ্গেই কেমন আছেন ছাড়া আর কিছু বলতে পারোনি। ঠোঁট চেপে বিব্রত চেহারাটা এদিক ওদিক ঘোরাতে থাকলো হাসিব। সানা তাই আরও চেপে ধরল। মেয়েটা কে? হ্যাঁ, এসেছে নিশ্চয়ই। বলো বলো, তাড়াতাড়ি বলো, না হলে মেহাকে ডাকলে একদম ঘর চেপে কথা বের করবে। এই না আপু, ছোট আপুকে ডেকো না। মেহা তাকে খুব খেপাই এত লাজুক প্রকৃতির হওয়ার কারণে। বাসায় গেলে মেহার খেপানোর জ্বালাতেই অস্থির হয়ে পড়ে সে। তাই বেশ ভয় পাই মেহাকে। তাহলে বলো, মেয়েটা কে? দেখা করা শেষ নাকি? ইতিমধ্যে যারার বকুনি খাওয়া শেষ হাসিবে। সেই বকুনি খাওয়ার পর আর দেখা হবে কিনা সন্দেহ, কিন্তু দেখা না করলেও তো চলবে না, এবং সেটা সে একাকী করতে চায়। সানার সহযোগিতা নেবে নাকি চিন্তা করলো হাসিব, কিন্তু বেশিক্ষণ ভাবার সময়ও নেই। তাই দ্রুত সিদ্ধান্ত নিল সানার মাধ্যমেই দেখা করার চেষ্টা করবে। না পারলে আর কিছু করার নেই, চলে যাবে। তারপর যারা কথা একটু খুলেই বলল হাসিব সানাকে। যারা বান্ধবীদের সঙ্গে নিয়ে দেখা করতে চায় বলে সে সাহস পায়নি দেখা করার। এই কথা বলে হাসিব জানালো, আপনি যা ভাবছেন এমন কিছু না। আসলে আপু, এমনি ফ্রেন্ডশিপ আর কি। যদি একটু ম্যানেজ করেন ওকে, একটা চিরকুট দিতাম আপনার কাছে, ওকে গিয়ে দিয়ে আসতেন শুধু। ছবি আছে যারার? ছবি থাকলে একটা ছবি দাও তো দেখি। মূলত যারার নাম আর সে এইচএসসি পরীক্ষার্থী শুনি সানা সংশয়ে পড়ল শারফানের বনি কিনা সে। তাছাড়া এই মুহূর্তে মেলাতে তো যারাও আছে। ছবি তো নাই আপু, যারার বান্ধবীর ছবি আপলোড করেছিল ওদের, তখন দেখছিলাম শুধু। সেটা দেখাবো? দেখাও। হাসিব রেখা মেয়েটার ফেসবুক আইডিতে ঢুকে ছবিটা খুঁজে বের করলো, দেখালো সানাকে। যারাকে দেখে অনেকটাই অবাক হলো সে। এতক্ষণ যতখানি মজা করছিল তা দূর হয়ে গম্ভীরতা ভর করলো ওর মাঝে। জিজ্ঞেস করলো শক্ত কণ্ঠে, তোমাদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক নেই? হাসিফ, সত্যিটা বলো আমাকে। ঘাবড়ে গেল হাসিব। এমনিতেই টেনশনে অস্থির অবস্থা তার। সানার অভিব্যক্তি দেখে আরও বেশি টেনশন বেড়ে গেল। মাথা নাড়িয়ে বলল ব্যাকুল স্বরে, ভালো ফ্রেন্ডশিপ শুধু, আর কোনো সম্পর্ক নেই আপু, সত্যি।
আল্লাহর কসম। কখনো যদি এমন প্রস্তাব দেয়ও যারা, তাও রাজি হইও না ভাই। সিনেমার ডায়লগের মতো বলতে হচ্ছে, ওদের ফ্যামিলির মান মর্যাদা আর টাকা পয়সার সঙ্গে আকাশ পাতাল দূরত্ব তোমাদের। আর ওর ভাইটাকে চেনো? সেভাবে না। খুব ডেঞ্জারাস সে, কিন্তু বোনকে খুব ভালোবাসে। সীমার মধ্যে থেকেই কথা বলো দুজন। যারার দিক থেকেও কিছু নেই আপু। আপনার সতর্কতার পর আমি ইনশাল্লাহ আরও সাবধান হব। এখন বলো, দেখা করতে চাইছো? আপনি না বললে করব না। তোমার ইচ্ছা ভাই, আমার বলা না বলার কথা আসছে না এখানে। বলতে বলতে হাসিবও একটু আগ্রহ বা সাহস কোনোটাই হচ্ছে না যারার সঙ্গে দেখা করার, কিন্তু না করে যে উপায়ও নেই। এদিকে সানাকে বেশ মান্য করে বলে কিছু বলতেও পারল না, নীরবই রইল। আর তার নীরবতায় জবাব দিল সানাকে। জিজ্ঞেস করলো সানা, চিরকুটে কি লিখবে? যারা আমাকে ভুল বুঝছে আপু, ভাবছে আমি বেশি ভাব নিচ্ছি বলে দেখা করিনি ওর সাথে। ওর বান্ধবী দুটো খুব চঞ্চল তো, আমার আসলে একটু অস্বস্তি হচ্ছে ওদের সামনে যেতে। যারা যদি চায় তাহলে নিজেই এসে কোথাও একটা দাঁড়িয়ে কথা বলে যাবে, আর না চাইলে সমস্যা নেই, চলে যাব আমি। হাসিবকে ছোট থেকেই চেনে বলে সানা জানে বাবা মায়ের বেশ বাধ্য সন্তান সে। অভাব অনটন তার দুটো বোনের থেকেও বেশি ভালো বোঝে সেই। তাই কাজ করার মতো সামর্থ্যবান হওয়ার পর থেকেই পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করে শুরু করে, কেবল নিজের পড়াশোনার খরচ আর সংসারের খরচ কিছুটা বহন করার জন্যই। এতে কখনো পড়াশোনাতেও গাফলতি করেনি সে। মোস্তফা সাহেব সবসময় হাসিবের অধ্যবসায় আর পরিশ্রমের প্রশংসা করে ওদের দু বোনকে অনুপ্রাণিত করেন। এমন ছেলে নিশ্চয়ই বাস্তবতার বুঝটাও থাকবে বলেই বিশ্বাস সানার। কিন্তু যারা যে হাসিবের সঙ্গে দেখা করতে বান্ধবীদের নিয়ে মেলায় এসেছে, সেটা জেনে সানার সন্দেহ হচ্ছে যারার ভাবমূর্তির ব্যাপারে কথা বলতে পারলে আর একটু পরিষ্কার হওয়া যেত। তাই রাজি হলো হাসিবকে সাহায্য করতে। একটা দোকান থেকে এক টুকরো কাগজ জোগাড় করে দুটো লাইন কথা লিখে দিল হাসিব। চিকুরটা নিয়ে আপাতত তার থেকে বিদায় নিয়ে সানা চলে গেল যারাকে খুঁজতে। এই ফাঁকে মেলা থেকে বেরিয়ে পড়ল হাসিব। মনে মনে খুব প্রার্থনা করলো দেখা করতে যেন রাজি না হয় যারা। ড্রাইভার খালিদের চোখের পরীক্ষা শেষ। যারাকে খুঁজে বের করে তার কাছে যেতে উদ্যত হতেই হঠাৎ একটা ছেলে এলো তার কাছে। তাকে জানালো বাইরে পার্ক করে রাখা গাড়ির জানালার কাঁচ নাকি ভেঙে ফেলেছে দুটো ছেলে। বিশ্বাস অবিশ্বাস দোলাচালে পড়ল খালিদ। যারা ফুচকার স্টলে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। খেতে যেহেতু সময় লাগবে, ততক্ষণে দেখে ফিরে আসা যাবে। বেরিয়ে পড়ল সেও মেলার মাঠ থেকে। সেই সময়ই সানা খুঁজে পেল যারাকে। দিনার বৌভাতে মিহার মাধ্যমে একবার আলাপ হয়েছিল দুজনের, তাই কথা বলতে জড়তা হলো না কারোরই। সৌজন্যপূর্ণ কথাবার্তার পর সানা বের করলো চিরকুটটা। যারাকে সেটা দিতে বলল, হাসিবের আপু হই আমি। জানালো আজ তোমার ব্যাপারে। ও খুব লাজুক তো, তোমাদের সামনে আসতে লজ্জা পাচ্ছিল খুব, তাই চিরকুট পাঠালো আমার হাত দিয়ে। ভাবা যায় চিরকুট! এত লাজুক স্বভাব তো এখন মেয়েদেরও হয় না আপু। সত্যি হয় না, ছোটবেলা থেকেই মুখ চোরা ও। কিন্তু তোমাদের ফ্রেন্ডশিপ হলো কি করে? যারা নিঃসংকোচে জানালো। পরিচয় হওয়ার গল্প থেকে বাকি সবটাই। যেহেতু হাসিবের আপু সেসব কথাতেই সানা বুঝলো যারার মনের ভাব। না, সত্যি যারার মধ্যে প্রেমের কোনো ইশারা ইঙ্গিত নেই। তাই আশ্বস্ত হয়ে পড়ল, হাসিব স্টুডেন্ট হিসেবে খুবই ভালো, ছেলেটাও বেশ ভদ্র। ভুল বুঝো না ওকে। ও সত্যি মেয়েদের সঙ্গে খুব একটা মিশতে পারে না। সেখানে তোমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে জেনে অবাক হয়েছে। ও বোধহয় আছে আশেপাশেই। যদি সমস্যা না হয় তো চাইলে গিয়ে কথা বলতে পারো। ঠিক আছে আপু। মিষ্টি করে হাসলো যারা। দু ভাই বোনের চেহারাতে একটু আধটু মিল থাকলেও স্বভাবে মনে হলো সানার। শারফানের একেবারে বিপরীত যারা। শারফান যতটা তেতো, যারা যেন ততটাই মিষ্টি। চিকুরটা হাতে নিয়ে যারা মেলা থেকে বেরিয়ে এসেছে। সানার মুখে হাসিবের প্রশংসা শুনে রাগটা পড়ে গেছে। ছেলেটা গত 2 মাস পড়াশোনার ব্যাপারে অনেক সাহায্যই করেছে ওর। এজন্যই দেখা করার আগ্রহটা একটু বেশি। স্টেডিয়ামের বাইরে সামনের দিকটাই ভালোই মানুষজনের আনাগোনা, আর হাসিব আছে স্টেডিয়াম থেকে কিছুটা দূরে। এদিকটা চেনা জানা আছে যারার, তাই হাসিবের বলার জায়গায় পৌঁছাতে সময় লাগলো না ওর। তবে এদিকের রাস্তাটা একটু নিরিবিলি। 2-4 জন করে যাতায়াত করছে। রাস্তার পাশেই একটা কালো গাড়ির কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখা গেল
হাসিবকে। তার কাছে এসে যারা দিল এক ধমক। ছেলে মানুষ এমন হয়? কি হতো রেখাদের সঙ্গে দেখা করলে? ওরা কি আনস্মার্ট মনে করলো তোমাকে? জানো, সানা আপু না বললে তো আসতামই না আমি। চোখ দুটো লাল হাসিবে, বা গালটাও লাল তার। শক্ত হাতের থাপ্পড় পড়লে যেমন লাল হয়, হাত পাও কাঁপছে তার অনবরত। রাগের আর বিরক্তিতে সেসব খেয়াল করলো না যারা। সানা আসলে ভুল চিনেছে ওকে। মেজাজ কিছুটা ভাইয়েরই মতো পেয়েছে সেও। আছে মতো ধমকানি আর বকুনি দিতে থাকলো সে হাসিবকে। ঠিক তখনই সান্ডামার্কা এক বিশাল দেহি লোক এসে দাঁড়ালো ওর পেছনে। তাকে দেখতে পেয়ে হাসিবের গলা বুক শুকিয়ে গেল, রক্তশূন্য হয়ে গেল মুখটা। যারা তার চেহারা আর দৃষ্টি লক্ষ্য করে বকাঝকা থামিয়ে বুড়গুজকে পেছনে মূল্য, আর চোখের পলকেই ওর নাকে এসে লাগলো পানি। সেটা আদতে ক্লোরোফর্ম স্প্রে। গাড়ির দরজা খুলে গেছে এর মাঝেই। হাসিবকে খুনি চোখ দুটোর ইশারায় গাড়িতে উঠতে বলল। ভয়ঙ্কর দর্শন লোকটা। কোনো কথা না বলে উঠে পড়ল হাসিব। চেতনা হারিয়ে লোকটার গায়ে পড়ে আছে যারা। আশেপাশে ভালোভাবে দেখে নিয়ে ওকেও তুলে দিল ভেতরে, হাসিবের পাশেই। ভেতরে আরও একজন ছিল। সে হাসিবকে ডিঙ্গিয়ে গিয়ে বসলো যারার অপর পাশে। মহাসড়কে উঠে পড়ল গাড়িটা, তারপর চলতে শুরু করলো দ্রুতই। পকেটে ফোনটা ভাইব্রেট করছে হাসিবের, কিন্তু বের করে দেখার সাহস নেই তার। কলটা করেছে সানা। ওদের দুজনকে খুঁজেছে সে মেলার মধ্যে। নির্বাচনের দিন 15 আগে শারফান প্রতিপক্ষের সঙ্গে যে ঝামেলাটা করিয়েছিল ফারনাজের, ঠিক সেই দিন থেকেই ওকে জব্দ করার রাস্তা খুঁজে বের করেছিল ফারনাজ। একটু খোঁজ নিতে জেনে গিয়েছিল বোনের প্রতি ওর ভীষণ সযত্ন আচরণ। যারাকে ফাঁদে ফেলার মতো চকলেট বয় ধরনের ছেলের অভাব নেই, কিন্তু সে বেছে নেয় হাসিবকে। তার প্রধান কারণ ছেলেটা অত্যন্ত সরল আর ভীত। হাসিবের পরিবারকে সাহায্য সহযোগিতা বেশি করে থাকেন কবির সাহেবই, যেহেতু তিনি বিত্তবান ছিলেন। এমনকি হাসিবের বোনের বিয়ের পাত্র জোগাড় করা থেকে বিয়ের যাবতীয় খরচার বেশিরভাগটাই দিয়েছেন তিনি। ছেলে প্রবাসী, আসবে এ মাসের শেষে, তারপরই বিয়ে। ফারনাজ হাসিবকে কাজে লাগানোর সুযোগটা পেয়েছে এখানেই। যেদিন শারফানের হাতে আহত হলো সে, সেদিনই হুমকি দেয় হাসিবকে। যারাকে প্রেমের ফাঁদে না ফেলতে পারলো বোনের বিয়েটা ভাঙবে সে। এতে করে বড় ক্ষতি হবে তার বোনের। তা ভেবেই হাসিব ভয় পেয়ে যায় এবং রাজি হয় শেষমেশ। কিন্তু আজকের আগ পর্যন্ত সে জানতো না যারার জন্য আসলে কি পরিকল্পনা ছিল ফারনাজের। প্রেমের ফাঁদে না ফেলতে পারলেও হাসিব যারা বিশ্বাসটা অর্জন করেছে দেখি খুশি ফারনাজ। তার বিশ্বাসটাকে ব্যবহার করেই তো পেল যারাকে হাতের মুঠোয়। কান্নাটা বহু কষ্টে আটকে রেখেছে হাসিব। জেনে বুঝে যারার ক্ষতি হতে দিতে বিবেকে পাচ্ছিল বলেই ওই অজানা আততায়ী লোকটাকে অনুরোধ করেছিল অপহরণ না করতে। তখনই কঠিন থাপ্পড়টা খেতে হয় তাকে। গাড়িটা থামলো মধুখালীর দিঘলিয়াতে, নিরিবিলি পার্কটার সামনে থেকে আততায়ী লোকটা হঠাৎ ধমকে উঠল হাসিবকে, বলল নামতে। শেষবার যারাকে দেখে নেমে পড়তে বাধ্য হলো হাসিব। জিজ্ঞেস করতেও সাহস পেল না কোথায় নিয়ে যাবে তারা যারাকে। সন্ধ্যা 6টা। টেবিল থেকে উঠে কেবিনে ডিভাইনে এসে গাটা এলিয়ে দিল শারফান। 2 অফিস একসাথে সামলাতে গিয়ে আজকে দুপুরের খাওয়ার কথা ভুলে গেছে সে। তা এতক্ষণে মনে পড়ল ওর। খাবার আনার জন্য বাপের ব্যক্তিগত সহকারীটাকেই পাঠানো হয়েছে ইতিমধ্যে। তার ফেরার অপেক্ষায় আছে সে। এই অপেক্ষার মাঝে আচমকা দরজা ঠেলে ভিতরে ঢুকলেন শাফিউল সাহেব। ওই সাহেব, যারাকে নাকি খুঁজে পাচ্ছে না খালিদ। কি? তোর বন্ধুগুলোকে জলদি বল স্টেডিয়ামে যেতে, চারপাশে খোঁজ লাগা। বানি স্টেডিয়ামে গেল কখন? ধমকে উঠল শারফান। অসহায়ের মতো দেখালো শাফিউল হকের মুখটা। মেয়ের বায়না রাখতে গিয়ে ছেলের করা নির্দেশকে অমান্য করে কি বিরাট ভুল করলেন। জানালেন কখন নিয়ে গিয়েছিল খালিদ, আর খালিদের ওপর ভরসা ছিল বলেই অত চিন্তা করেননি। মাথায় ধ্বংসাত্মক রাগ চাপল শারফানের। স্থান বিবেচনাবোধ হারিয়ে চেঁচিয়ে উঠল বাপের উপর। তুমি চিন্তা করলে কি করে আবার নিষেধ অমান্য করার? আমার কথার 2 টাকার দাম দিতে মন চায় না তোমার? তুই তাড়াতাড়ি সাদ্দামের ফোন লাগা। আব্বা, আমাকে পরে গালাগালি দিস। ফোনটা টেবিলের উপর। ক্ষিপ্ত দৃষ্টি জোড়া বাবার উপর থেকে সরিয়ে নিয়ে টেবিলের কাছে যেতে পথে চেয়ারে পড়ল সামনে। লাথি মেরে চেয়ারটাকে ফেলে দিয়ে ফোনটা হাতে নিল। লাগাতার কল করলো অনেককেই।
সবশেষে ফারনাজের উপর নজরদারি করা ছেলেটা জানালো ফারনাজ আজ কয়েকটা দিন একেবারেই বাড়ির বাইরে যায় না। কথাবার্তা শেষ করে শারফান ফোনটা পকেটে পুরে বেরিয়ে পড়ল কেবিন থেকে। স্যুটটা চেয়ারে ফেলে রাখা, বাবার পিছুটা কিছুই গরজ করল না। ঘন্টা আরেকটা পার হয়ে গেল। রাত নেমে পড়াই গাড়ির গতি বাড়িয়ে দিল রাজন। সান্ডা মতন লোকটাই রাজন। খুন খারাপি, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী করা একটা পেশাদার দলের মূল মাথা সে। এ সময়ের বহু রাজনীতিবিদ আর বড় বড় ব্যবসায়ীদের সঙ্গেও অপ্রকাশিত সংযোগ আছে তার। মোটা অঙ্কের কোনো কাজ হাতে পেলেই কেবল সে নিজে মাঠে নামে। যেমন ফারনাজের থেকেই গতবার পেয়েছিল শারফানকে মেরে দেওয়ার দায়িত্ব। এমন দায়িত্ব যতবার পেয়েছে ততবারই মানুষগুলোর মৃত্যু নিশ্চিত হয়েছে। ব্যতিক্রম ঘটেছে শুধু শারফানের বেলাতেই। তাই দ্বিতীয়বার ফারনাজের কল্পে সে চেয়েছিল শারফানকে এবার স্নাইপার শ্যুট করতে। ফারনাজ রাজি হয়নি বলে একটু মনক্ষুণ্ণই হয়েছে তাই, কারণ এই প্রথম তার কাজের সুনাম নষ্ট হলো। কুষ্টিয়ার দাউদপুরে ঢুকলো গাড়িটা। ভেড়ামারা উপজেলার একটি শান্ত গ্রাম, কিছুটা বিচ্ছিন্ন প্রকৃতির। রাজনের হাত লম্বা বিধায় আস্থানা গড়ে নিতে অসুবিধা হয়নি। যারাকে বের করে ঢুকলো একটা ছোট্ট গুদাম ঘরে। জল চৌকিতে ওকে শুইয়ে দিতেই এসে হাজির হলো আরও দুজন ব্যক্তি। এদের বেশভূষা আর চেহারাতে ভদ্রলোকের ছাপ। বয়সটা 30-এর মাঝে। একজন রোহান, আরেকজন দীপু। যারাকে দেখে ওদের চোখজোড়া চকচক করে উঠল। একেবারে চেহারাতেই বলে দিচ্ছে বড়লোক বাড়ির রাজকন্যা। ঠোঁট কামড়ে হেসে বলে উঠল রোহান। রাজন কোনো জবাব দিল না। কথামতো যারার কয়েকটা ছবি তুলে পাঠালো ফারনাজের কাছে। তারপরই কল লাগালো তাকে। শোবার ঘরে বসে অপেক্ষাতে ছিল ফারনাজ। রিসিভ করতে তাই দেরি করলো না। বলো রাজন। মাল নিয়ে পৌঁছে গেছি। তোমার ডিউটি আবার মাঝরাতে। ফরিদপুর মাগুরা হাইওয়ের কোনোখানে ওকে ফেলেই চলে যাবে। ফোনের স্পিকার লাউড করে রোহানকে দাও। রাজন বেশ চুপচাপ প্রকৃতির। সে হলো কথা কম, কাজ বেশি ধরনের মানুষ। ফোনটা নীরবেই এগিয়ে দিল রোহানকে। কানে ধরে রিহান লম্বা করে সালাম জানালো ফারনাজকে। সালামের জবাব দিল না ফারনাজ। সরাসরি বলল, হাতের সময় কম তোর। শারফান পাগলা কুত্তার মতো হয়ে গেছে ইতিমধ্যে। সুখে সুখে পৌঁছে যেতে পারে, ভরসা নেই। ঝটপট কাজ শুরু করে দে। ছেলে রেডি আছে তো? হ্যাঁ, ছেলে তো পুরাই নায়ক। কোনো চাপ নিও না বস। ছবি ভিডিও সব হবে একের। দেখার পরে বুঝপোতা। শেষ একটা কথা মাথায় রাখ, নুডিটি বোঝা যাবে সেফ। তার মানে এই না একেবারে ন্যাকেট করতে হবে মেয়েটাকে। আর এর চেয়ে বেশি চিন্তা যেন মনেও যেন না আসে। আসলেও বাড়াবাড়ি কিছু করবি না। আই অ্যাম ওয়ার্নিং ইউ। রাজনকেও একই ওয়ার্নিং করছি। মেয়ে তো এমনিতেই বদনাম হবে, তাহলে কি এসবে আসে যাই? কি এসে যাই সেটার কৈফিয়ত তোকে দেব না। আমার কথার নড়চড় হলে বাকি পেমেন্ট কেউ পাবি না। ছবি আর ভিডিও নিতে 1 ঘন্টা সময় লাগারও কথা না। কাজ দ্রুত শেষ করে আমাকে জানা। ফোনটা কেটে দিল। তারপরই হোয়াটসঅ্যাপে যারার ছবিটা বের করে ওকে দেখতে থাকলো নিষ্পলক। সম্পদ টাকা চাইলেই আবার তৈরি করা যায়, কিন্তু ইজ্জত একবার গেলে কি ফিরে পাওয়া যায়? আমাকে ভাতে মারলি শারফান, আর আমি মারব হক পরিবারে সুনামে, তোর সম্মানে। নাইবা ক্ষমতা থাকলো তোর প্রতিপত্তি ধ্বংস করার। যে অহংকার, যে দাপট নিয়ে ঘুরিস, আজকের পথটা দেখার দেখি। জ্ঞান ফেরার মুহূর্তেই কম ডোজের কেটামিন পুশ করে দেওয়া হয়েছে যারাকে। এখন সে জেগেই, চোখের পাতা আধা খোলা, দৃষ্টি ঝাপসা, কণ্ঠ রুদ্ধ, আর শরীরটা কেমন কাঠের পুতুল। শুধু বুকের হালকা ওঠানামা জানান দিচ্ছে সে এখনও জীবিত। ওনার মাথার হিজাবটা খুলে নিল রোহান। খোপা করা চুলগুলো খুলে দিল। পরনে ফরক জামাটার পেছনের চেনটা টেনে নামিয়ে আনলো বুকের মাঝামাঝিতে। ভেতরের ইনার তাতে অনেকটাই বেরিয়ে পড়ল। রোহানের কামুক চোখ দুটো সেখানে পড়তেই হাত নিষ্পিস করলো ওকে ছোঁয়ার জন্য। শেষ পর্যন্ত ফারনাজের হুকুম সে মানবে কিনা সন্দেহ, ভাবল দীপু। আর রোহান হুকুম পালন না করা মানেই তারও সুযোগ। রাজন গেছে আপাতত বাইরে, বলে গিয়েছিল সে ফেরার পর যেন কাজ আরম্ভ করে ওরা। কিন্তু রোহানের যে আর তর সয়নি। মামা শুইয়া পড়ি।
চোখে লালসা আর মুখে বিকৃত রসের হাসি নিয়ে জিজ্ঞেস করলো দীপু। খিক করে হাসলো রোহান। তলপেটের নিচে লম্ফঝম্প শুরু হয়ে গেছে ভাগনা। একইভাবে হাসতে থাকলো দীপু। যারাকে দেখতে দেখতে রোহান বলল, ক্যামেরা রেডি করি, ততক্ষণে তুমিও রেডি হয়ে যাও। গায়ের শার্টটা দ্রুত খুলে ফেলে দীপু শুয়ে পড়ল যারার কাছে। দীপু বয়সে 23-24 হলো, শরীরটা বিশাল, দেখলে মনে হয় না ভার্সিটি পড়ুয়া ছেলে সে। ক্যামেরা প্রস্তুত, শুরু হলো রোহানের নির্দেশনা। যারাকে পুতুলের মতোই যেমন ইচ্ছে তেমনভাবে ব্যবহার করছে দীপু। নিজের সঙ্গে ওকে মিশিয়ে নিচ্ছে, চুমু খাচ্ছে শরীরে যেখানে সেখানে। প্রেমিক প্রেমিকার মতোই ভঙ্গিমাগুলো দেখানো হচ্ছে ভিডিওতে। রোহানকে বলা যায় চতুর ভিজুয়াল কারিগর, ছবি তোলায় পটো আর ভিডিওতে জাদুকর, ডিজিটাল খেলোয়াড় বা ডিপফেক শিল্পীও বলা যায় তাকে। যে ছবি বা ভিডিওতে সত্য আর ভ্রমের তফাৎটুকু মুছে দিতে পারে অনেকটাই নিখুঁতভাবে। কিন্তু এত দারুণ দক্ষতাকে সে ব্যবহার করত নোংরা কাজে। পেশাতে ছিল সে অতীতে অশ্লীল ভিডিও ব্যবসায়ী। তার সেই ব্যবসাতে থাবা বসিয়েছিল ফারনাজ। তারপরই ফরিদপুর ত্যাগ করে ঢাকায় পাড়ি জমায় সে, কিন্তু তবুও ফারনাজকে পিছু ছাড়াতে পারেনি, যার জন্য বাধ্য হয়ে এখন এক বিবাহ আয়োজনকারী প্রতিষ্ঠানে চাকরি করে ক্যামেরাম্যানের দায়িত্বে। আজ হঠাৎ করে সেই ফার্নাজির থেকেই এমন এক প্রস্তাব পেয়ে নিজেকে বহুদিন পর সুখী লাগছে তার। রাত 8:20, বাসের একদম পেছন সিটে বসে আছে হাসিব। মুখটা ঢেকে কান্নাকাটি করছে সে। ফার্নাজের ব্ল্যাকমেলিং তাকে তো বিপদে ফেলেছেই, তার পরিবারকেও হয়তো ভুগতে হবে এই আশঙ্কা। আর যারাকে বিপদে ফেলার জন্যই গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে মরে যেতে ইচ্ছে করছে তার। ফারনাজ যতই বলুক পরিবারের খেয়াল সে 100% রাখবে, কিন্তু তবুও মনটা তার মানছে না। নিজের বোনের সঙ্গে আজ কেউ এমন করলে কি করে সহ্য করত সে? কথাটা ভীষণভাবে আঘাত করছে তার হৃদয়ে। চোখ দুটো মুছে মিনিট 2 ভাবলো কিছু একটা। অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে একটা বাটন ফোন কিনেছিল সে। খুব গোপনে সেই ফোনটা গাড়ির সিটের ফাঁকে গুজে দিয়েছে এই ভেবেই যদি যারার হাতে পড়ে কোনোভাবে। কিন্তু এখন আরও একটা চিন্তা মাথায় এলো তার। নাম্বার দিয়ে নাকি কি করে যেন জায়গা চিহ্নিত করে পুলিশেরা। যদি সে যদি জানিয়ে দেয় যারার বাড়িতে, তাহলে নিশ্চয়ই খুঁজে পাবে ওকে যেখানে রাখা হয়েছে। হ্যাঁ, তাই করবে সে, কিন্তু জানাবে কাকে? যারার ফোন নাম্বার জানা আছে, কোনোদিন ফোন করার সাহস হয়নি, কারণ তাকে জানানো হয়েছিল ফোনটা সবসময় ওর মায়ের কাছে থাকে। এখনও নিশ্চয়ই থাকার কথা, ফোন করে বলার মতো বুকের পাঠা তার নেই। তাই মত বদল হওয়ার আগেই যারার ফোন নাম্বারে ঝটপট মেসেজ করলো একটা। উল্লেখ করলো না ফারনাজের কথা আর না নিজের পরিচয়, কেবল দুর্ঘটনার মূল বর্ণনা রাখলো। নিজের ফোনটার কথা নাম্বার সহ জানালো, আর রাজনের গাড়ির নাম্বারটাও লিখলো। গাড়ি থেকে নামার পর বুদ্ধি করে এটাও মুখস্থ করে নিয়েছিল সে। তবে তখনও ভাবনায় ছিল না এভাবে সবটা জানাবে সে যারার পরিবারকে। মেসেজটা পাঠানোর পর ভয় আর দুশ্চিন্তার মাত্রা কমলো না হাসিবের, বরং ভালো। যদি ফোনটা না থাকে কারোর হাতে, থাকলেও যদি তাও খুঁজে না পায় যারাকে, আর যদি মেসেজটা কেউ দেখে, তাহলে কি তার ফোন নাম্বারের মাধ্যমে তাকে খুঁজে নেবে? খুঁজে পেলে তাকে কি করবে যারার পরিবার? এসব ভেবেই সিম কার্ডটা আচমকা খুলে জানালার বাইরে ছুঁড়ে মারল সে রেখা আর অনিমা, যারার বান্ধবী দুজন। এই মুহূর্তে যারার বাসা লিভিং রুমে বসে আছে ওরা, সাথে আছে তাদের অভিভাবকও। সাদ্দাম আর রিপন তাদেরকে পরোয়া না করেই চড়া গলায় জেরা করে যাচ্ছে মেয়ে দুটোকে। আশ্চর্যের বিষয়, ভয়ে কান্নাকাটি করলেও হাসিবের নামটা ওরা কোনোভাবেই মুখে আনছে না। ওরা আসলে বিশ্বাস করে যারা আর হাসিবের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তা কখনো যারা ওদের কাছে স্বীকার যায়নি। আজ ওরা পালিয়ে গেছে, আর পালিয়ে যাওয়ার জন্যই যারা অমন মরিয়া হয়ে আজ মেলায় গিয়েছিল। কেননা হাসিব গরিব বিধায় কখনো তাকে মেনে নেবে না যারার বাবা ভাই। এখানে ওদের আসল ভয় হলো হাসিবের কথা বলে সবাই যদি ভাবে যারাকে পালাতে সাহায্য করেছে ওরাই। তাই দুজন আগে থেকে পরামর্শ করে সবটা গোপন করে যাচ্ছে। তোমরা যদি কিছু লুকিয়ে থাকো এখনো সময় আছে, সব বলার। যারার ভাই আসছে, সে এসে যদি ধরে তোমাদের, আর যদি বুঝতে পারে তোমরা মিথ্যা বলছো, তাহলে কিন্তু ও কাউকে মানবে না তোমাদেরকে পুলিশে ধরিয়ে দিতে। কথাটা শেষ করার পরই যারার ফোনটা বেজে উঠল এক মুহূর্তের জন্য। জেসমিন বেগমের হাতে
ফোনটা। কান্নাকাটি করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সামলাচ্ছে জবেদার জারার বান্ধবীর মায়েরা। ফোনটা চেক করা হয়ে গেছে সাদ্দাম আর রিপনের। দুর্ভাগ্যক্রমে যারা দ্বিতীয় অ্যাকাউন্টের হদিসটা জানতে পায়নি ওরা, কারণ কাজ হওয়ার পর ভাইয়ের ভয়ে অ্যাকাউন্টটা ফোনই রাখত না সে। মা কিছু না বুঝলেও সদা সতর্কতা অবলম্বন করত। সুপার হাতল থেকে মুখ তুলে ভেজা চোখে ফোনের স্ক্রিনে তাকালেন জেসমিন বেগম। ঝাপসা চোখে কিছু বুঝলেন না। ততক্ষণে সাদ্দাম উঠে এসেছে ফোনটা দেখার জন্য। তিনি তুলে দিলেন ওর হাতেই। হাসিফের মেসেজটা পড়তে পড়তে উত্তেজনায় হাত কেঁপে উঠল সাদ্দামের। দ্রুত সেটা ফরওয়ার্ড করলো শারফানের কাছে, সাইফুল সাহেবের কাছেও। হাসিফের নাম্বারটাও মেসেজ করলো তাদের। তারপরই কল লাগালো শারফানকে। জ্যামে আটকে বসে থাকতে হবে সাকিবুল সাহেবের গাড়িটা নিয়ে শারফান, যাতে এমপির গাড়ি দেখে ট্রাফিক পুলিশ বেরিয়ে পড়ার ব্যবস্থা করে দেয়। সাকিবুল সাহেব সরাসরি উপরমহলে জানিয়ে রেখেছেন জ্যামে যেন আটকে না পড়ে তার গাড়ি। প্রয়োজনে রোড ফাঁকা করে দেওয়ার অনুরোধ করেছেন এই মুহূর্তে। তাই ফেরিঘাটে শারফান সঙ্গে সাইফুল সাহেব আর রিহানও। কলে ইতিমধ্যেই এসবির সহকারী পুলিশ সুপারের সাথে কথা চলছে ওর। তদন্তে নেমে পড়েছে তারা। কথার মাঝে সাদ্দামের ফোন ঢুকলো। কথা শেষ করে তার ফোন ধরল শারফান। তারপরে কলটা কেটে দিয়ে ইনবক্স চেক করলো শারফান। মেসেজ দেখে হৃদস্পন্দনের গতি বেড়ে গেল ওর। সঙ্গে সঙ্গেই ফরওয়ার্ড করলো এএসপিকে। তারপরই কল করলো তাকে। রিসিভ হতে ঝড়ের গতিতে নির্দেশ দিল, Don't waste a second. Pinpoint the phone's location and locate the vehicle right now. এভরিওয়ান মাস্ট চেক দ্য ফুটনোট। গাড়ির দরজা খুলে নেমেই হনহনিয়ে বাসার মধ্যে ঢুকে গেল শারফান। পেছন ফিরে দেখলো না বাবার কি অবস্থা। দুশ্চিন্তায় পেশা পেয়ে গেছে শাফিউল সাহেবের। রিয়ান তাকে জড়িয়ে ধরে বসেছিল সারা পথ। লিভিং রুমে অপেক্ষারত বন্ধুমহল আর মায়ের দিকেও না ফিরে সরাসরি উপরে উঠে গেল সে। বাবা মায়ের ঘরে ঢুকে তন্ন করে কিছু খুঁজতে আরম্ভ করলো। কখনো বালিশের নিচে, কখনো ড্রেসিং টেবিলের ডয়ারে। অবশেষে ক্যাবিনেটের নিচে ডয়ারে খুঁজে পেল চাবির তোড়াটা। ক্যাবিনেটের ভিতরে গুপ্ত ড্রয়ারটি খুলে টেনে আনলো কাঙ্ক্ষিত বস্তু, একটি গুলক 99mm পিস্তল। নিঃশব্দে ম্যাগাজিনগুলো ভরে সেটি প্রবেশ করালো পিস্তলে। এরপর স্লাইড টোনে প্রথম রাউন্ডটি এনে রাখলো চেম্বারে। নির্ভয় ভঙ্গিতে পিস্তল সহ হোলিস্টারটি প্যান্টের ভেতরে গুজে নিয়ে বেল্টে আটকে দিল। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি পেয়ে নামতে হঠাৎ তার কোমরের পাশে থাকা হোলস্টারের ভেতর থেকে উকি দেওয়া পিস্তলের ধাতব কালো ঝিলিক সবার দৃষ্টি টেনে নিল মুহূর্তেই। কারো আর বুঝতে বাকি নেই সামনের পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে চলেছে। সাইফুল সাহেব সোফায় বসে পানি গ্লাসটা সবে মুখে নিয়েছিলেন। তার আর খাওয়া হলো না পানিটা। নিচে নামার পরই কল এলো এএসপির। ফোনটা কানে নিয়ে তার কথা চুপচাপ শুনতে শারফান বের হয়ে গেল। ওর পথ আগলে দাঁড়ালেন শাফিউল তড়িঘড়ি করে। তুই ওটা নিয়ে বের হচ্ছিস কেন? বের হচ্ছিস কোথায়? খোলো এটা, বের কর। আমার হাতে দে সাহেব। এখনো একই জায়গাতে আছে গাড়িটা। বাবার দিকে আগুন চোখ করে তাকালো শারফান ফোনে কথা বলার ফাঁকেই। হ্যাঁ, ভেড়ামারা থানা থেকে ফোর্স বেরিয়ে পড়ছে। আশা করছি আমাদের আগে পৌঁছে যাবে। ফোনটা কেটে দিয়ে বাবাকে বজ্রস্বরে হুঙ্কার দিয়ে উঠল শারফান। সরে যাও সামনে থেকে, সরো বলছি। জবেদার জেসমিন বেগম কেঁপে উঠলেন। ভয় পেয়ে গেলেন দুজনই। কাঁদতে জেসমিন বেগম ছুটে এসে ছেলের বাহু জড়িয়ে ধরে অনুনয় করতে লাগলেন পিস্তল রাখার জন্য। নিশানা ভেদের চর্চা শুরু করেছিল শারফান বছর দেড়েক আগে ইজাজের হাত ধরে। শখের টানেই বাবার লাইসেন্স প্রাপ্ত একটি পিস্তল নিয়ে মাঝে মধ্যে অনুশীলন করত একা। কিন্তু তার উগ্র মেজাজি স্বভাবের প্রতি আস্থা না থাকায় সাইফুল সাহেব সেটি জোর করে নিজের হেফাজতে ফিরিয়ে নেন। অবশ্য এরপর আর কখনো অস্ত্রটির প্রয়োজন হয়নি। তাই আজকের আগে তার দিকেও ফিরে তাকায়নি শারফান। সাদ্দাম অনি সবাই বোঝাতে শুরু করলো ওকে। পুলিশ যেহেতু ট্রেস করে ফেলেছে জারার অবস্থান, তাই আর শারফানকে বের হতে দিতে রাজি নয় কেউ। মূলত ওর বিপজ্জনক রাগকে ভয় করে চাইছে না কেউ। এর মধ্যে কাঠের শক্তপোক্ত দরজাটায় ধরম করে এক লাথি বসিয়ে দিল শারফান। দরজার কবজা একটু খুলে যাওয়ার মতো অবস্থা হলো তাতে। প্রচণ্ড ভয় পেয়ে জেসমিন বেগম ফুপিয়ে কেঁদে উঠল। ছেলের ওপর চিৎকার করে উঠলেন শাফিউল সাহেব।
কুকুরের বাচ্চা, ঘরে যা বলছি। কত্তা বের হবে না তুই। চুপচাপ বসে বাতাস খাও, একটা সাউন্ডও করবে না কেউ। তোমাদের জন্য আজকের এই বিপদর। আমার পারমিশন ছাড়া মেয়েকে মেলায় পাঠাও, আবার তা গোপন রাখা আমার কাছে। সে শক্তিতে চেঁচিয়ে উঠলে গলার রগ ফুলে উঠল ওর। সাইফুল সাহেবের দিকে রক্তলাল চোখ দুটো স্থির রেখেই বলল বন্ধুদের, এদেরকে সামলা, হসপিটালে নিয়ে যাওয়া লাগতে পারে মনে হলে অ্যাম্বুলেন্স ডেকে বসিয়ে রাখ। আর কেউ ধরে রাখতে পারল না ওকে। বন্ধুদের ধাক্কা মেরে তাদের হাত ঝাড় দিয়ে ফেলে বেরিয়ে পড়ল বাসা থেকে। ওকে কেউ ঠেকা গিয়ে, ওর সাথে যা কেউ। হাঁসফাঁস গলায় বলতে বলতে সোফায় ধপাস করে বসে পড়লেন সাইফুল সাহেব। জেসমিন বেগম দৌড়ে এসে তাকে ধরলেন দুহাতের মাঝে, আর রিহান ছুটল শারফানের পিছু পিছু। সে বিকাল 5টার পর থেকে মেয়েটা নেই। রাত বাজে এখন 10টারও বেশি। এতগুলো সময় মেয়েটা কোথায় আছে, কী অবস্থায় আছে, ওর সঙ্গে খারাপ কিছু হওয়ার আশঙ্কা করে বুকের ভেতর নিঃশব্দ বজ্রপাত হতে থাকলো সাইফুল সাহেবের। সোফায় গায়ে থাকা এলিয়ের নীরবে চোখ ভাসালেন। ড্রাইভার খালিদ ঘরের কোনায় দাঁড়িয়ে কেঁদে চলেছেন অবিরত। ছেলের গায়ে হাজারটা মার পড়লেও মেয়েটার গায়ে আজ অব্দি আঙ্গুলে টোকাও দেয়নি কেউ। শারফানি বা শেষ কবে বোনটাকে চড় থাপ্পড় মেরেছে তাও বলতে পারবে না কেউ। কলেজার ভাইয়ের রেস্টুরেন্ট এই অবধি ছিল যারার যাতায়াত। প্রাইভেটটাও পড়ানো হতো তাকে বাসায় শিক্ষক রেখে, একা বা বন্ধুদের সাথে। এর বাইরে আজ পর্যন্ত কোথাও যাওয়ার অনুমতি দেয়নি শারফান, এমনকি জেসমিন বেগমও। বাচ্চাকাল থেকেই বয়স অনুযায়ী ওজন, উচ্চতা আর শারীরিক বিকাশ একটু বেশি তার, আবার সৌন্দর্যও কম নয়, তাই তাকে নিয়ে সাবধান থাকতে হতো অতিরিক্ত। আর আজকে সেই মেয়ের সাথে যদি কিছু হয়ে যায় তবে এর দায়ভার সব থেকে বেশি নিজের মনে করবেন সাইফুল সাহেব। পরিবারের কারোর অবাধ্য নয় মেয়েটা, একদম অবুঝ নয়। সে ভেবেছিল বরাবরের মতোই মেলা কনসার্টে যাওয়া পছন্দ করে না ভাইয়া, তাই যেতে দিতে রাজি না কেউ তাকে। কিন্তু যখন যাওয়ার জন্য জেদ করলো, তখন যদি অনুমতির বদলে একটু বুঝিয়ে বলতেন পরিস্থিতিটা, তাহলে নিশ্চয়ই আর জেদ করতো না সে। অথচ কি বোকামিটাই না করলেন তিনি, যে ব্যবসায়িক বা রাজনৈতিক দ্বন্দ্ব এসবের কিছু জানে না, বোঝে না। তাহলে তাকে কেন এসবের মাঝে টানলো ওই অমানুষটা? এসব ভাবতে ভাবতে চোখের কোণ ভেজাতে থাকলেন। ফোনটা বেজে চলেছে বিরতিহীন ফারনাজের কল। ওর কলের জ্বালাই অতিষ্ঠ রোহান। ছবি ভিডিও নেওয়া শেষ হয়েছে কিনা তা জানার জন্য কতবার যে কল করেছে ফারনাজ এই ঘন্টা দুটোর মাঝে। সব থেকে বেশি বিরক্ত সে যারাকে নিয়ে ওর বারবার নিষেধাজ্ঞা শুনতে শুনতে। ফারনাজের একমাত্র উদ্দেশ্য শারফানের পরিবারের সম্মান নষ্ট করা। কোনো ধর্ষণ ঘটনা এর মাঝে টানতে চায় না সে। যদি দুপক্ষের সম্মতিক্রমে কিছু হতো সেখানে অবশ্য আপত্তি ছিল না। তাছাড়া যার বয়সটাকে হিসেব করেই আসল ভয় পাচ্ছে সে। রোহান, রাজন দুটোকেই জানে ওরা পীড়ন লোলুপ, নিষ্ঠুরতার আনন্দ খুঁজে পায়। মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ার অনুমতি দিলে মেয়েটা শেষ অবধি বাঁচবে কিনা সন্দেহ। তখন আবার খুনের মামলায় ঢুকে পড়বে ঘটনা। জল ঘোলা আরও হলে বিপদ দ্বিগুণ। তবে রাজনের কাছে টাকা বেশি গুরুত্বপূর্ণ, তাই ফারনাজের আদেশকে অমান্য করার চেষ্টা করেনি। এর আরও বড় কারণ হলো শারফানকে মারতে না পারার কারণে সেবার টাকাটাও পুরোপুরি মেলেনি। এবারও এমন হোক তা সে চায় না কোনোভাবেই। আপাতত সহচরকে নিয়ে বাইরে আছে, যাওয়ার আগে রোহানকে ভালোভাবে সাবধান করে রেখে গেছে। কিন্তু দীপু কোনোভাবেই নড়ল না যারার কাছ থেকে। রোহানকে খুব অনুরোধ করলো, একবার চান্স দে মামা, একবারে কিছু হবে না। এরকম সলিড মাল সবসময় ভাগ্য জোটে না। আমি চান্স দেওয়ারকে রাজন এসে দেখলে গলা একেবারে নামায় ফেলবে তোর। ভুল কইলা, ও দেখার পর ব্রেন আউট হয়ে প্যান্ট খুলেই দৌড়ে আসবে। হেসে উঠল দুজন একসাথেই। হাসতে হাসতেই অবচেতন থাকা যারা দুপাশে এসে দাঁড়ালো দুজন। মুখের উপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ওর গালে ঠোঁটে আঙ্গুল ছোঁয়াতে ছোঁয়াতে বলল রোহান, সে খাসা চমচম, মাছি আসবে প্রচুর, ভিডিওগুলো চড়া দামে হবে, একটু যেতে দেখে আয় মামা। দেখবে সত্যি? দীপু জবাব দেওয়ার আগে তাড়াহুড়ো করে হঠাৎ ভেতরে ঢুকলো রাজন। আতঙ্কগ্রস্ত লাগলো তাকে। রোহান তাকাতে সে গালি দিয়ে চেঁচালো, আমার কল ধরস না কেন মাদারচোদ? ও তুমিও কাল মারাচ্ছিলে নাকি? বলতে বলতে পকেট থেকে ফোনটা বের করে দেখলো রোহান মিসড কলগুলো। ওরে মাদার, পুলিশের গাড়ি দেখছে খসরু বাজারে দাঁড়ায়, এদিকে আসতেছে গাড়ি।
ফোনে কইলো তাড়াতাড়ি বাইর হ। এত জলদি খোঁজ পেলে কেমনে? কোনো জবাব দিল না রাজন। বেরিয়ে পড়ল সে ঘর থেকে। কিভাবে এত জলদি খোঁজ পেল পুলিশ? প্রশ্নটা তারও। তাদেরকে ট্রেস করার মতো কি কিছু ছিল মেয়েটার সাথে? না তো, না, তা থাকার কথা না। ভালো করে চেক করা হয়েছিল ওকে, কোনো ফোন ছিল না ওর কাছে। রোহান দীপু বেরিয়ে এলো ব্যাগপত্র নিয়ে। রাজনকে গাড়ির কাছে দেখে জিজ্ঞেস করলো রোহান, দাঁড়ায় আছো কেন? গাড়িটার মায়া ছাইতে যাইতে হবে। এই গাড়ির মাধ্যমে হদিশ খুঁজা পাইছে। হতেও পারে, নয়তো এত ফাস্ট লোকেশন খুঁজে পাবে কেমনে? আর মেয়েটাকে কি করবে? জিজ্ঞেস করলো দীপু। যারাকে না পাওয়ার আফসোস থেকে সে বের হতে পারছে না। তবে তার কথার কোনো জবাব দিল না কেউ। গাড়ি না নিতে পালানোটা কষ্টকর, তাই চিন্তায় পড়েছে রোহানও। শেষমেশ রাজনের পরামর্শে ওরা পায়ে হেঁটে রওনা হলো সঠিক পথের উল্টো দিকে। সাইরেনের তীক্ষ্ণ শব্দ কাটতে না কাটতেই পুলিশের গাড়ি এসে দাঁড়ালো ওরা চলে যাওয়ার পরই। গুদামঘরের দরজাটা অর্ধ খোলা, ভেতরে আলো জ্বলছে। সন্দেহ নিয়ে স্নায়ু টান টান করে দলটি ঢুকলো ভেতরে। আবিষ্কার করলো জলচৌকির ওপর নিতর হয়ে পড়ে আছে যারা। মৃতদেহের মতো নিস্তেজ ওর শরীরটা, কারণ কেটামিন দেওয়া হয়েছিল ওকে আবারও। দুই মহিলা কনস্টেবল গিয়ে এগিয়ে ধীরে ধীরে ওর জামাকাপড় ঠিক করে নিল, নিঃশ্বাসের অস্তিত্ব পরীক্ষা করে। এর মাঝে 3 কনস্টেবল ছড়িয়ে পড়ল গুদামঘরের চারপাশে। আশেপাশে ছায়াময় কোনো চিহ্ন বা অপরাধীর খোঁজ করলো, কিন্তু কিছুই মিলল না। ঠিক তখনই প্রধান অফিসার মোবাইল হাতে তুলে বিস্তারিত জানালো এসবির এএসপিকে। যার অবস্থা উদ্ধার সংক্রান্ত সব তথ্য জানানো মাত্রই জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ আসলো উপর থেকে। তাই দ্রুত যারাকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ভর্তি করলো ভিআইপি ওয়ার্ডে। রাত 12:30টায় শারফান পৌঁছালো হাসপাতালে। মাত্রই দোতলায় উঠতে গিয়েই অধৈর্য হয়ে পড়ল ও। এতটুকু পথ, কিন্তু ওর মনে হলো যেন বোনের কাছে পৌঁছানোর রাস্তা বহুদূর। পুলিশ অফিসার আর ডাক্তার ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে যার অবস্থা সম্পর্কে আলোচনা করছিল। দোতলায় পৌঁছে শারফান তাদের দেখা মাত্রই আবেগময় ও উত্তেজিত গলায় জিজ্ঞেস করলো, Where have you taken my sister? সঙ্গে এসে দাঁড়ালো রিহানও। ওদেরকে দেখে বুঝে গেল সবাই যারা আপনজন তারা। শারফানকে ভেতর নিয়ে যাওয়ার সময় ডাক্তার জানালো, আপনার বোনকে এক ধরনের সেসেটিভ ইনজেক্ট করা হয়েছে। আমরা সন্দেহ করছি কেটামিন। এখন ও পুরোপুরি চেতনা ফিরে পায়নি, তবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, পালস স্থির। আমরা আইভি ও অক্সিজেন দিয়ে রেখেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ও স্নায়বিক প্রতিক্রিয়া ঠিকঠাক আছে কিনা তা পর্যবেক্ষণ করা। চিন্তার খুব একটা কারণ নেই, তবে একটু সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না শারফান। বেডের কাছে এসে নিমেষিন যারার মুখটার দিকে তাকিয়ে রইল শুধু। ওর মনের হাল টের পেয়ে পুলিশের সাথে কথাবার্তা এগুলো রিহান। অপরাধীরা আগেই কোনোভাবে টের পেয়ে উল্টো পথে ভেগেছে। যারা জ্ঞান ফেরার পর যদি কিছু বলতে পারে তাদের ব্যাপারে, তাহলে সুবিধা হবে তদন্তটা। কিন্তু কেটামিনের মাত্রা অতিরিক্ত প্রভাব সম্পর্কে জানে রিহান। ফার্মেসিতে পড়েছে বিধায়। এটি শক্তিশালী ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক। অতিরিক্ত বা অপব্যবহারে এটি অসচেতনতা, স্মৃতিভ্রষ্টতা, এমনকি হ্যালোসিনেশনও তৈরি করে। অপব্যবহারের ক্ষেত্রে একটি ডেটরেপ ড্রাগ হিসাবেও ব্যবহৃত হয়। তাই কেটামিনের কথা শোনার পরই রিহান বুঝে গেছে অপরাধীদের উদ্দেশ্য কী ছিল। শারফানের সামনে সেসব আলোচনায় গেল না সে পুলিশের সাথে। ওদের কথাবার্তার মাঝেই আচমকা বেজে উঠল শারফানের শীতল কণ্ঠ, ওকে কখন ছাড়া হবে? পুরো একদিন অবজারভেশনে না রাখতে চাইলে কমপক্ষে 12 ঘন্টা তো রাখতেই হবে। সেই সঙ্গে কিছু মেডিকেল টেস্টও কনসালটেশন লাগবে। সব নিশ্চিত হলেই ছাড়ার ব্যাপারে চিন্তা করে যাবে। দ্বিরুক্তি করল না শারফান। বুকের ভার কমাতে প্রলম্বিত শ্বাসটা ছেড়ে দিয়ে ফিরে দাঁড়ালো পুলিশের দিকে। 9 মার্চ সকাল 8:10। আকাশে হালকা সোনালি আভার, বাতাসে মৃদু শীতের রেশ। এই বাতাসে কাঁপন ধরে না, কেবল সতেজতা অনুভব করায়। প্রকৃতির রং বদলাতে শুরু করেছে যে। রাস্তার পাশে গাছের ডালে একদিকে কচি পাতারা দুলছে আর অন্যদিকে বাসের হর্ন, রিকশার ঘণ্টি আর মানুষের হুড়োহুড়ি শব্দ। চায়ের দোকানগুলোতে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে। খদ্দেরের এক হাতে খবরের কাগজ, আরেক হাতে চায়ের কাপ। এটাই শহুরে আর মফস্বল জীবনের চেনা দৃশ্য।
মোস্তফা সাহেব মুদির দোকান থেকে চিপস, চকলেট আর জুস কিনে বাসে উঠে পড়লেন। 2 মেয়ের হাতে তুলে দিলেন সেসব। ঢাকাগামী বাসটা ছাড়বে আর কিছু সময়ের মাঝে। সানা আর মেহের একমাত্র মামা ছুটিতে এসেছেন দেশে। দুবাই প্রবাসী তিনি। ভাগ্নিদের ডেকে পাঠিয়েছেন আরও সপ্তাহখানিক আগে। আজ সময় হলো ওদের মামার কাছে রওনা হওয়ার। ওদের খালাতো ভাই বোনেরা চলে গেছে ইতিমধ্যেই। তাদের সঙ্গেও সাক্ষাৎ হবে বহুদিন বাদে। তাই 2 বোনকে লাগছে ভীষণ আনন্দ উচ্ছল। আর ঠিক একই সময়ে যারা হাসপাতালে বিছানাতে, স্বাভাবিক জ্ঞানে ফিরেছে সে। এখন সে মুখোমুখি হতে চলেছে এএসপি মিজান খানের জিজ্ঞাসাবাদের। কেবিনে এখন শুধু ডাক্তার আর রিহান উপস্থিত। শারফান গেছে ওয়াশরুমে। সারা রাত জেগেছিল সে। সাধারণত নিজের ব্যক্তিগত নিবাস ছাড়া যেখানে সেখানে ঘুমাতে পারে না কখনোই। উপরন্ত বোনের চিন্তায় মাথায় নিয়ে আর ঘুমও হয়নি। অফিসার মিজান খানের সঙ্গে যারার হালকা আলাপ ইতিমধ্যে হয়ে গেছে। নিজেকে হঠাৎ করে হাসপাতালে আবিষ্কার করে সামনে ভাইকে দেখতে পেয়ে, এবং সঙ্গে অফিসারের উপস্থিতিতে যারা একরকম ভীত আর দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। যারা, তোমাকে একদম চাপ দেওয়া হবে না। আমরা শুধু জানতে চাই কি ঘটেছিল। তুমি যতটুকু মনে করতে পারো সেটুকুই বলো। কিন্তু আমার কি হয়েছিল? আমাকে কেন হসপিটালে আনা হলো? আর ভাইয়া ঢাকা থেকে ফিরলো কখন? ঠিক তখনই প্রবেশ করলো শারফান। সে ঢুকতে ঢুকতে কথাগুলো শুনে ফেলেছে। রিয়ান কিছু বলার আগে সে স্পষ্ট গলায় জানিয়ে দিল, তোমার ফেরার খোঁজ নিয়ে লাভ নেই। তুই কিডন্যাপ হয়েছিলি মেলা থেকে। অফিসার যা জানতে চাচ্ছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা কর শুধু। যারার ভয় আরও বাড়ল ভাইকে দেখে এবং নিজের অপহরণের বিষয়টি জেনে। অথচ এ ব্যাপারে কিছুতে মনে পড়ছে না ওর। কেবল শারফানের স্থির দৃষ্টি দেখে যতটুকু মাথায় আছে সেটাই জানাতে চেষ্টা করলো। খালামণির সাথে মেলায় ঘুরছিলাম, ফুচকা খাচ্ছিলাম। হঠাৎ থেমে গেল সে। এরপরই হাসিবের কথা মনে পড়ে গেল। তার কথা ভাইয়ের সামনে বলতে হবে ভেবেই বুক কাঁপতে শুরু করলো। তারপর বল, একটা শব্দ লুকাবি না, খবরদার। বোনের কাচুমাচু মুখ দেখেই সে বুঝে গেছে ওর মনে কথা। যারও বুঝে গেল এতে কিছু আড়াল করার আর জায়গা নেই। এক বন্ধুর সঙ্গে দেখা করি, হাসিব নাম, স্টেডিয়ামের বাইরে ছিল। ওর সাথে কথা বলার মাঝেই হঠাৎ পিছনে ঘুরে এক লোককে দেখতে পাই। তারপর কি হলো, সব ঝাপসা হয়ে এলো সামনে। কিছু স্প্রে করেছিল তোমার নাকে, কিংবা কোনো রুমাল চেপে ধরেছিল, এমন ধরনের কিছু কি মনে পড়ছে না? একটু সময় নিল যারা। মনে করার চেষ্টায় একটু সফলতা লাভ করলো। তারপর হ্যাঁ, মুখে পানি ছিটার মতো পড়েছিল কিছু। পরপরই ঝাপসা হয়ে এলো চোখের সামনে। আর মনে নেই কিছু। আর একটু মনে করার চেষ্টা করো যারা। কোমল গলায় বলল অফিসার। চলতে থাকলো জিজ্ঞাসাবাদের পূর্ব অনেকক্ষণই। প্রথমবার কেটামিন দেওয়ার পর যার কাছে পরিবেশটা ছিল ঘোলাটে। স্বপ্ন আর বাস্তবতার পার্থক্য ধরতে পারছিল না সে। এক পর্যায়ে কিছু কথা বলতে পারল সে। আমি কোথায় ছিলাম কিছুই বুঝিনি। আলো কম ছিল জায়গাটায়। কেউ যেন কাছে এসেছিল আমাকে কিছু করছিল, কিন্তু শরীরটা নড়াতে পারছিলাম না। মুখটা মনে নেই। তার কথাবার্তার শব্দগুলো দূর থেকে আসছিল মনে হচ্ছিল। ঘুমিয়ে কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। খুব ভয় পাচ্ছিলাম আমি। প্রথমবারের প্রভাব কেটে যাওয়ার আগেই দ্বিতীয়বার ওকে কেটামিন দিয়েছিল রোহান। আর তারপরই সে বেহুশ ছিল বাকিটা সময়। ওই সময় তার আর দীপুর গোপন উদ্দেশ্য ছিল ফারনাজকে বারণকে অমান্য করা। কেবল রাজনের উপস্থিতির জন্যই সেই সময়টুকু কাজে লাগানোর সুযোগ পায়নি দুজন। যারার খণ্ড খণ্ড কথাগুলো শুনে শারফানের বুঝতে আর বাকি নেই মাত্র 1 ঘন্টা দেরি হলে কাল কি হতে পারত ওর বোনের সঙ্গে। ডাক্তার যারা রিপোর্টগুলো দেখে আর তাকে পর্যবেক্ষণ করে ওকে ধারণা দিয়ে রাখল আগামী পরিস্থিতির বিষয়ে। সেসব শোনার পর থেকেই ওকে দেখালো একেবারে শান্ত, যেটা বরাবরের মতোই দুশ্চিন্তার। এবং দুশ্চিন্তার অস্থিরও হয়ে উঠল রিহান, কারণ এখনও ওর জিম্মিতে রয়েছে পিস্তলটা। ফরিদপুর, দুপুর 1:20। ডাক্তার চাইলেও শারফান আর রাজি হলো না যারাকে পর্যবেক্ষণে রাখতে। গাড়ির পেছনে সিটে যারা একাই বসে নিস্তব্ধভাবে। সামনে প্যাসেঞ্জার সিটে রিহান বসে। শারফানের পাশে। ফরিদপুর পূর্ণ বাস স্ট্যান্ড পার করার পর ওদের গাড়িটা হঠাৎ মন নিল অন্য রাস্তাতে। তা নিয়ে আপাতত কিছু বলল না রিহান ওকে। বেশ কিছুক্ষণ পর গাড়িটা যখন ফারনাজের বাসার রাস্তায় ঢুকলো, ঠিক তখনই রিহান দুঃসাহসিক পদক্ষেপটা নিল। খপ করে পিস্তলটা টেনে বের করে আনলো শারফানের কোমরের হোলিস্টার থেকে। স্টিয়ারিং হুইলে হাত ঠেকাতে দেরি করে ফেলল শারফান। গাড়িটাকে দাঁড় করিয়ে চেঁচিয়ে উঠল সে।
রেহান, মার না খেতে চাইলে ফেরত দে এখনই। ওর হুমকিতে তোয়াক্কাই করল না রিহান। দ্রুত নেমে পড়ল গাড়ি থেকে। যার কিছুটা হকচকিয়ে গেছে দুজনের কাণ্ডে। শারফান ক্ষিপ্ত গতিতে গাড়ি থেকে নেমে এলো। কিলখুশি খেতে হবে এখন, তার জন্য রিহান শটান দাঁড়িয়েই রইল নিজের জায়গায়। শারফান এসেই তার শার্টের কলার চেপে ধরে চেষ্টা চালালো পিস্তলটা কেড়ে নেওয়ার। তখনই সত্যি দুটো মারও খেলো রিহান, তাও জিদ্দি হয়ে আঁকড়ে ধরে রাখলো সেটা হাতের মাঝে। এতে যে কোনো সময় গুলি বেরিয়ে যেতে পারে ভেবে ছেড়ে দিল শারফান। চুপচাপ আমার হাতে দে রিহান, দিবি না? গাড়ি টার্ন করবি, তারপর পাবি। যারাকে পাওয়ার পর থেকে মাথা অনেকটাই ঠান্ডা হয়েছিল শারফানের, কিন্তু বোনের জবানবন্দি পাওয়ার পর থেকে সেই তাণ্ডবী রাগ ভর করেছে আবার। রিহানকে নিষ্ঠুর এক ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিল, গাড়িতে চেপে বসলো। তাকে ফেলে এগোলো ফান্নাজের বাসার সামনে। গেটটা খোলা পেয়ে কোনো অনুমতি ছাড়াই ঢুকে পড়ল। দারোয়ান চেঁচাতে চেঁচাতে ছুটে এলো গাড়ির পেছনে। গাড়ি থেকে নামতে নামতে যারাকে রুক্ষ স্বরে বলল শারফান এক পা নিচে না নামতে। ভয়ে চুবুথুবু যারা মাথা নিয়ে জবাব দিল শুধু। দারোয়ান ছেলেটা এসে শারফানকে বকাঝকা আরম্ভ করলে তাকে চড়াত করে এক থাপ্পড় মেরে দিল। কানে যেন ঘুঘু ডেকে উঠল ছেলেটার, এমন অনুভব করলো সে। তাই আর আটকানোর মতো সাহসটুকু দ্বিতীয়বার দেখালো না। বুক ভরা আগুন নিয়ে শারফান হনহনিয়ে পেরোলো সিঁড়িগুলো। মূল দরজায় এসেই ঔদ্ধত্যভাবে কড়া নাড়ল একবার, আর সেই সঙ্গেই অবিরত চাপতে থাকলো কলিং বেল। নিশা লিভিং রুমে বসে টিভি দেখছিল। ফারিয়া রান্নাঘরে রান্নায় ব্যস্ত। জাহিদা বেগম স্বামীর সেবায়, আর ফান্নাজ নিজের অফিস রুমে। এমন অভদ্রের মতো কলিং বেল বাজানোতে নিশা চিরবিড়িয়ে গালাগাল করতে করতে এসে দরজাটা খুলল। জীবনের সবচেয়ে চমকটা পেল তারপরই। পরিবারের দুদিন আসার আগেও যাকে পাগলের মতো ফোন আর মেসেজ করে গেছে, তাকে আজ সরাসরি সামনে দেখে বিস্ময়ে মুখ্য সে। কপাল ঢেকে গিয়ে চোখ ছুঁই ছুঁই এলোমেলো রেশম চুল, গা হিম করা চাহনির রাঙ্গা দুটো চোখ, ঘন পাপড়ির নিচে কঠিন করে রাখা চোয়াল জোড়ার সঙ্গে লালচে কালো পুরো ঠোঁট জোড়ো শক্ত করে রাখা, আর পরনে সবজে নীল এক শার্ট ও সাদা স্নিকার্স। নিশার মনে হলো কেমন একটা মেঘলা দিনের মতো ধোয়া ধোয়া চেহারার মানুষটির, অথচ চোখ চাইলে অনুভব হয় ভরত আগ্নেয়গিরি। আপনি প্রশ্নটা মুখে আনলো বটে নিশা, কিন্তু সম্পূর্ণ করার সুযোগই পেল না। তার আগে ধাক্কা খেয়ে ছিটকে গেল সে এক পাশে। ঝড়ের মতো ভেতরে ঢুকে পড়ল শারফান। লিভিং রুমের মাঝে দাঁড়িয়ে ঘরগুলো দেখতে দেখতে গর্জন গলায় জিজ্ঞেস করলো নিশাকে, শুয়োরের বাচ্চাটা কোথায়? কোথায় ফান্নাজ? নিশা চেঁচামেচি করার আগে ফারিয়া ছুটে এলো রান্নাঘর থেকে। বোনের কাছে দ্রুত দৌড়ালো নিশা। শারফানকে দেখে গলা ছেড়ে ফারিয়া ফান্নাজকে ডেকে উঠতে না উঠতেই ফান্নাজ বেরিয়ে এলো নিজের ঘর থেকে। বেরিয়ে এলো জাহিদা বেগমও আতঙ্কিত হয়ে। শারফান কারোর দিকে তাকালো না, কেবল ফান্নাজ ব্যতীত। সবাই চিৎকার চেঁচামেচি করতে শুরু করলে সে বজ্রপাতের মতো এগিয়ে গেল ফান্নাজের সামনে। একদম চোখের পলকে তাকে ঠেকে ফেলল ঘরের মধ্যে। মেঝেতে গিয়ে পড়ল ফান্নাজ। নিশারা দৌড়ে আসার আগে দরজাটা লাগিয়ে দিল সে। মেঝে থেকে উঠে দাঁড়াতে যাচ্ছিল ফান্নাজ। শারফান ঝাঁপিয়ে পড়ল তার পূর্বেই, দু হাতে তার কাঁধ চেপে ধরে দেওয়ালে ঠেলে দিল। কিন্তু ফান্নাজও থেমে রইল না আর। শক্ত এক ধাক্কায় ওকে ছিটকে ফেলে ছাড়িয়ে নিল নিজেকে। তারপর এক ঘুষি বসালো ওর গাল বরাবর। ঘুষিটা পড়তেই ওর মাথার ভেতর যেন চাকা দিয়ে উঠল একটা শব্দ, রক্তাভ। চোখগুলো আরও রক্তাভ দেখালো তখন। দেরি করল না শারফান, পাল্টা আক্রমণের জন্য পূর্ণ শক্তিতে আবারও ঝাঁপিয়ে পড়ল ফান্নাজের হাত চেপে ধরে ওকে চক্রের মতো ঘুরিয়ে মেঝের দিকে ঠেলে দিল। ফান্নাজ হাবুডুবু খেতে খেতে আবার উঠে দাঁড়িয়ে চেয়ার পেল হাতের নাগালে। এক হাতে টেনে তুলে ছুঁড়ে মারল শারফানের দিকে। শারফান ঘায়ল হওয়ার আগেই সেটাকে পাশ কাটিয়ে সামনে চলে এলো। আজ যেন দুজনের মাঝেই অসুর ভর করেছে। একসময় শারফানের হাতে পড়ে গেল ফান্নাজের কবজি। ঘুরিয়ে পেছন দিকে চেপে ধরতে তার গঙ্গানি বেরিয়ে এলো। তারপরে মেঝের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তাকে ফেলে হাঁটু দিয়ে বুক চেপে ধরল। ঠিক সেদিনের মতোই লাগাতার ঘুষিয়ে গেল ওর চোখে মুখে। ছটফিটিয়ে ওঠা যা ফান্নাজ আর কিছুই করতে পারল না তখন। ওদিকে দরজায় বিরতিহীন ধাক্কাধাক্কি আর চেঁচামেচি, কান্নাকাটির শব্দ। এক পর্যায়ে থেমে গেল শারফান। কাতর স্বরে ফান্নাজ হাঁপাতে থাকলো। তারপরই তার চোখের সামনে মেলে ধরল ফারিয়ার ভ্রষ্টাচার কীর্তির প্রমাণ।
দেখ জারজের বাচ্চা, আমার ক্ষমতার জোর দেখ। এই ক্ষমতার নিকৃষ্ট ব্যবহার আমিও করতে পারতাম, করিনি। নারীকে, নারী সম্মানকে অস্ত্র বানিয়ে প্রতিশোধ তোলার মতো কাপুরুষ সুলভ রুচি আমার ছিল না, কিন্তু এখন আমি ভাববো। আরের কষ্ট ভুলে ফারনাজ স্তম্ভিত চোখে চেরল ফোনের স্ক্রিনে। ফোনের দিকে হাত বাড়াতে শারফান বজ্র মুষ্টির শেষ ঘুষিটা লাগালো তার জলে। তখনই চাবি দিয়ে ঘুরিয়ে খুলে ভেতরে ঢুকে পড়ল সবাই। দুজনের চোখে মুখেই আঘাতের চিহ্ন স্পষ্ট, কিন্তু ফারনাজকে শারফানের নিচে দেখে আর তাকে রক্তাক্ত দেখে মাথা ঠিক থাকলো না কারোরই। শারফানকে গালি দিতে দিতে ওর দিকে কবির সাহেব আর ফারিয়া তেড়ে আসতে শারফান ছুড়ে দিল এক উগ্র হুঙ্কার। থাম, দাফন করে দেবো সব কটাকে এখানেই। চোখে মুখে রাগের দাবানল, প্রকম্পিত হয়ে উঠল চারপাশ। থমকে গেল কবির সাহেবও, আর ফারনাজ জড়ীভূতের মতো পড়ে রইল। আমার বোনের দিকে হাত বাড়ানোর ফল আমি সায়াফ 7 দিনের মধ্যে ফেরত দেবো তোমাদের। এই বাড়ি নিলামে তুলে বাঁচার পথ খুঁজতে হবে। আর তুই, বলে ফারনাজের দিকে তাকালো। তোর পলিটিক্স ক্যারিয়ার খাবো এবার, তারপর তোর কলিজা ছিঁড়ে বের করে দেখবো কত বড় কলিজা দিয়ে বানিয়েছে তোকে আল্লাহ। ভাইয়া, এই ভাইয়া। কানে অস্থির যারা ডাক। দরজার দিকে তাকালো শারফান। রিহানও দাঁড়িয়ে যারার সাথে। তোকে পুলিশে নিয়ে যাবে ভাইয়া? কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো যারা তস্ত্র পায়ে। ঘরে দরজা বন্ধ হওয়ার পরই পুলিশকে খবর দিয়েছে কবির সাহেব। রিয়ান যখন যারাকে রেখে বাসার ভেতরে ঢোকার জন্য অগ্রসর হচ্ছিল, তখনই পুলিশ আসতে দারুণ তাকে আর যারাকে দেখিয়ে শারফানের নামে নালিশ জানায়। ভাইয়ের বিপদ বুঝতেই যারা আর বসে থাকতে পারেনি গাড়িতে। লিভিং রুমে ওসি আর 2জন কনস্টেবল দাঁড়িয়ে। কবির সাহেব তাদের দেখে দ্রুত চলে গেলেন তাদের কাছে। তখনই ফারনাজের বুকের উপর এক পাড়া দিল শারফান। হাজতে পাঠানোর শখ তোর আমাকে? আমাকে হাজতে ঢোকাবি তুই? রাগ নয়, ওর বলা এই দুটো বাক্যের সুরে ও অন্তর্নিহিত অর্থ ছিল তা কেবল ফারনাজ উপলব্ধি করল। আর এদিকে ফারিয়া আর জাহিদা বেগম আবার বিলাপ শুরু করলে কবির সাহেব পুলিশকে নিয়ে ছুটে এলেন। তা দেখতে পেয়ে ফারনাজ উঠে বসলো আর পুলিশকে বলল, চলে যান আপনারা, আমার কোনো অভিযোগ নেই। এই তুই কিসের ভয় পাচ্ছিস? আমি কোনো ভয় ডর পাচ্ছি না। বলতে গিয়ে কেসে উঠল ফারনাজ, তারপর চেঁচালো বাবার উপর। তোমাকে কে বলেছে আমাকে জিজ্ঞেস না করে পুলিশকে ডিস্টার্ব করতে? আপনারা প্লিজ মাফ করুন আমাদের, এটা আমাদের ব্যক্তিগত বিষয়, আমরা মিটমাট করে নেব নিজেরাই, প্লিজ আসুন আপনারা। যারা হঠাৎ ভাইয়ের মুখে মারের দাগ দেখতে পেয়ে ডুকরে কেঁদে উঠল। সবাইকে ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়ল ভাইয়ের বুকে। বোনকে চাপড়ে ধরে শারফান ধমকে উঠল রিহানকে। বাড়ি না গিয়ে ওকে এখানে নিয়ে এসেছিস কেন? পুরো পরিস্থিতি দেখে রিহানের দিশাহারা অবস্থা প্রায়। মামাকে ফোন করবে কি করবে না এই দ্বিধায় এতক্ষণ ভুগছিল সে। এরই মাঝে শারফানের ধমককেই বুদ্ধি ফিরল তার। ডাকলো যারাকে দ্রুত। আব্বুকে কল করুন ভাইয়া, আব্বুকে আসতে বলুন তাড়াতাড়ি। ভাইকে পুলিশের থেকে না বাঁচিয়ে কোনোভাবে নড়বে না সে, সেটি বোঝালো। এই পুরোটা মুহূর্ত ফারনাজের চোখে এঁটে থাকলো তার উপর। কেউ খেয়াল করলো না তা। অজিত পূর্ব থেকে অবগত এই দুজনের দ্বন্দ্ব সম্পর্কে, কিন্তু দুজনকে আঘাতপ্রাপ্ত দেখে আর ফারনাজের কথাকে গুরুত্ব দিয়ে ও শারফানের পারিবারিক ক্ষমতাকেও বিচার করে কোনো পদক্ষেপ নিল না। অধিকন্ত শান্ত গলায় দুজনকে বুঝ দিতে শুরু করলো। সেসবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার পরোয়া করলো না শারফান। ওসির কথার মাঝপথে যারাকে নিয়ে বেরিয়ে পড়ল সে। তাতে কিছুটা অপমানিত বোধ করলো ওসি, রাগ হলো তার। এদিকে কবির সাহেব ফারনাজকে আবার বকাঝকা শুরু করলেন। ফারনাজের কানে তা পৌঁছালো কিনা সন্দেহ। আশ্চর্যভাবে তার স্তিমিত দৃষ্টিজোড়া স্থির রইল যারার যাত্রাপথে। 10 মার্চ রাত 10:20 গুনগুনিয়ে ফারিয়ার কান্নার শব্দটা অনেকক্ষণ ধরে ভেসে আসছে পাশের ঘর থেকে। ওই শব্দ ফারনাজের রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে যেন। আর কবির সাহেব তো জড় পদার্থের মতো হয়ে গেছেন। গতকাল পুলিশ বিদায়ের পর সবাই ফারনাজের উপর চেঁচামেচি করলে ফারনাজ তা কতক্ষণ চুপচাপ সহ্য করার পর একটা পর্যায়ে সহ্য ক্ষমতা হারিয়ে আচমকা ঝাঁপিয়ে পড়ে ফারিয়ার উপর। মারতে মারতে তাকে মেরে ফেলতো যদি না সবাই থামাতো। তারপর যখন লিঙ্কনের সাথে তার ব্যভিচারের ঘটনা জানলো বাড়ির সকলে, সেই মুহূর্তে ফারিয়া আরেক দফা মার খায় জাহিদা বেগমের হাতে। তবে মার খাওয়ার মাঝপথে সে জ্ঞান হারালে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সবাই। ফারনাজের মাটা ভয়ঙ্কর ছিল কিনা তাকে হাসপাতালে নেওয়া হয় দ্রুত। তারপরই জানতে পারে সবাই আরও এক দুঃসংবাদ। প্রায় 17 সপ্তাহে অন্তঃসত্ত্বা ফারিয়া, অথচ
4 মাসেরও অধিক সময় পর বাড়িতে ফিরেছে সাকিব। কারো আর বুঝতে বাকি ছিল না এ সন্তানের বাবা কে। তবে হাসপাতালের করিডোরে তখন জাহিদা বেগম লুটিয়ে পড়ে কান্নাকাটি আরম্ভ করেন আর রাগে দুঃখে ফারিয়ার মৃত্যু কামনা করেন। হতবাক হয়ে গিয়েছিল ফারিয়াও। আমোদ ফুর্তির মাঝে এতটাই ডুবে ছিল সে যে নিজের শরীরের পরিবর্তন এতদিনও টের পায়নি। মাসিক চক্র ওর কখনোই নিয়মিত ছিল না। প্রথম সন্তান হওয়ার পর থেকে ওর হরমোনাল ভারসাম্য কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল, যেটা নিয়ে ডাক্তারও ওকে সাবধান করেছিল। তাছাড়া ওজনও একটু বেড়ে গিয়েছিল, ফলে শারীরিক পরিবর্তনগুলো, বিশেষ করে পেটের হালকা ফোলা বা ক্লান্তি, সবই ওর কাছে মনে হয়েছিল সাধারণ। হঠাৎ ধরা পড়ে যাওয়া সত্যিটা তাকে করে তোলে ওকে ভীত সন্ত্রস্ত। পরিবারের এই ঘোর বিপদের মধ্যে সাকিব যেভাবে আর্থিক সহায়তা করে যাচ্ছিল, তাতে এই পাপের কথা যদি কখনো তার কানে পৌঁছায় তাহলে কি ঘটতে পারে সে ভাবনা থেকেই যেন মস্তিষ্ক অবশ হয়ে যায় ফারিয়ার। আরও বিষণ্ণ করে তোলে তাকে পরিবারের প্রতিক্রিয়া। বাড়ি ফিরেই তাই নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্তটা গ্রহণ করে সে। ওই মুহূর্তেই তাকে রক্ষা করে ফারনাজি। তারপর পরিস্থিতি সামলে সবার সিদ্ধান্ত হয় গর্ভপাত করানো হবে। তাই ওকে নিয়ে হাসপাতালে যায় জাহিদা বেগম। কিন্তু ডাক্তার জানে ভ্রূণের বয়স অনেক বেশি হয়ে গেছে। এখন গর্ভপাত করলে তা ফারিয়ার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এমন খবরে তিনি আর কোনো সিদ্ধান্তে যাননি। নিঃশব্দে ফিরে আসেন হাসপাতাল থেকে।